আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ সিরিজ, যেখানে প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো আমরা এমনভাবে আয়ত্ত করি যেন আমাদের জন্য পরীক্ষার হলে আনসার করা খুবই সহজ হয়ে যায়। আজকে আমরা সরলরেখা অধ্যায়টা শুরু করব পোলার এবং কার্তেশীয় স্থানাঙ্ক আর এই রিলেটেড বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো সলভ করে। আমরা ইনশাল্লাহ এমনভাবে এই টপিক থেকে সৃজনশীল প্রশ্নগুলো সলভ করব যেন পরীক্ষার হলে আমরা খুব সহজে এই টপিক থেকে কোশ্চেন আনসার করতে পারি। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমেই আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থার পারস্পরিক রূপান্তরটা একটু দেখব। দেখো, এই লেখচিত্রে পি বিন্দুর দুই ধরনের স্থানাঙ্ক দেখানো হয়েছে, কার্তেশীয় স্থানাঙ্ক xy এবং পোলার স্থানাঙ্ক r থিটা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় x হচ্ছে পি বিন্দুর ভুজ আর y হচ্ছে পি বিন্দুর কোটি। যদি আমরা পি থেকে x অক্ষের উপরে সোজা লম্ব টানি এবং সেই লম্ব যদি x অক্ষকে m বিন্দুতে ছেদ করে, তাহলে মূল বিন্দু O থেকে m পর্যন্ত এই জায়গাটা হচ্ছে পি বিন্দুর ভুজ x, আর পি থেকে m পর্যন্ত এতটুকু হচ্ছে তার কোটি y। এটা তো আমরা সবাই জানি, তাই না? এখন কথা হচ্ছে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আর আসলে কি? মূল বিন্দু থেকে এই পি বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বই হচ্ছে আর। অর্থাৎ মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব আসলে কতটুকু বলতো? ওপি রেখা না? এই ওপি রেখার দৈর্ঘ্যই হবে আর। থিটা কি? থিটা হচ্ছে মূলত, দেখো, এইটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই ও এক্স বরাবর। এক্স অক্ষের এই ধনাত্মক দিকের সাথে ওপি রেখা যে কোণটা তৈরি করে, সেই কোণটাই হচ্ছে থিটা। তার মানে আর হচ্ছে মূলত মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব, মানে ওপি রেখার দৈর্ঘ্য, আর থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এই ওপি রেখার অ্যাঙ্গেল। কোশ্চেনে মূলত এই যে কার্তেশীয় স্থানাঙ্ক xy থেকে পোলার স্থানাঙ্কে কনভার্সনটা আমাদের কাছে চায়, তাহলে এটা আমরা কিভাবে করব? দেখো, খেয়াল করো, এখানে মূলত এই যে যদি খেয়াল করি আমরা ত্রিভুজ OPM, দেখো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে আর হচ্ছে অতিভুজ, x হচ্ছে ভূমি, y হচ্ছে লম্ব। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই কি? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, অর্থাৎ আর স্কয়ার সমান এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তাহলে আর ইকুয়াল আমরা পাবো রুট ওভার অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এইটা হচ্ছে আর নির্ণয়ের সূত্র। দেখো, খুবই সহজ। নেক্সট আমরা থিটা কিভাবে বের করব? দেখো, এইটা হচ্ছে থিটা কোণ, এখানে ওয়াই হচ্ছে লম্ব আর এক্স হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটা সমান আমরা পাই লম্ব বাই ভূমি, মানে ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান আমরা বের করতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এইটা হচ্ছে থিটা নির্ণয়ের সূত্র। তাহলে দেখো, আর এবং থিটা নির্ণয়ের এই যে দুইটা সূত্র কত সহজে বের হয়ে গেল, তাই না? কিন্তু একটু প্রবলেম আছে, সেটা হচ্ছে কি, এই থিটা নির্ণয়ের ক্ষেত্রে থিটার মান চারটা চতুর্ভাগের জন্য চার রকম হয়ে থাকে। আমাদের কাছে তো এরকম চারটা চতুর্ভাগ আছে না, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এই চারটা চতুর্ভাগে থিটার মানে ভিন্নতা আসে, আর সেটা নির্ণয় করাটাই হচ্ছে আমাদের মূল চ্যালেঞ্জ। তাহলে খেয়াল করো, এই যে দেখো, বিভিন্ন চতুর্ভাগে থিটার মানগুলি এখানে দেওয়া আছে। এই মানগুলি দেখে বোঝা যাচ্ছে যে এইগুলি কিন্তু মুখস্থ করা বা পরীক্ষার হলে অ্যাপ্লাই করাটা কোনো কোনো সময় একটু চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। সো আমি তোমাদেরকে এখন এমন একটা শর্টকাট দেখাবো, যেটা ইউজ করলে তোমাদেরকে কষ্ট করে এইগুলি মুখস্থ করার কোনো দরকার হবে না, আর পরীক্ষার হলেও এইগুলি নিয়ে টেনশন করার কোনো দরকার হবে না। ওকে, সো সেই সুন্দর শর্টকাটটা কিভাবে আমি বের করছি সেটা তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবে। ওই শর্টকাটটা দিয়ে খুবই সহজে তুমি এই সূত্রগুলি বের করে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে চলো দেখি সেই শর্টকাটটা আসলে কেমন। এখানে দেখো, এই যে মূলবিন্দু, এই মূলবিন্দু থেকে এই সোজা বরাবর আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল ধরি? 0 ডিগ্রি। এখান থেকে যদি আমরা 180 ডিগ্রি কোণে ঘুরে আসি, তাহলে এই বরাবর আমরা পাবো 180 ডিগ্রি বা পাই। আবার এই বিন্দু থেকে যদি সম্পূর্ণ পথটা ঘুরে আসি, তাহলে আমরা পাবো 360 ডিগ্রি বা 2 পাই। তাহলে দেখো, এইখানে কিন্তু আমরা তিনটা অ্যাঙ্গেল পেলাম। একটা হচ্ছে মূলবিন্দু থেকে এই সোজা বরাবর 0 ডিগ্রি, এখান থেকে 180 ডিগ্রি কোণে ঘুরে আসলে পেলাম পাই, আর সম্পূর্ণ পথটা ঘুরে আসলে আমরা পেলাম 360 ডিগ্রি বা 2 পাই। এই তিনটা অ্যাঙ্গেলকে কাজে লাগিয়ে এখন আমরা চারটা চতুর্ভাগে থিটার মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেগুলো মুখস্থ না করে কিভাবে খুব সহজে বের করে ফেলতে পারি সেটা ট্রিক দেখব। খেয়াল করো, প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে প্রথমে আমরা থিটা ইকুয়াল লিখলাম, সামনে একটু জায়গা খালি রেখে থিটার মান নির্ণয়ের মূল সূত্রটা কি ছিল? থিটা ইকুয়াল ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওইটা লিখে ফেলবো, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন এখানে একটা জিনিস খেয়াল রেখো, সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে এক্স আর ওয়াই দুইটাই পজিটিভ, কিন্তু অন্যান্য চতুর্ভাগে কিন্তু কেউ না কেউ নেগেটিভ আছেই, তাই না? তো এইখানে এক্স এবং ওয়াই এর সামনে চিহ্ন যেটা থাকবে তুমি কিন্তু সেটাই বসাবা। প্লাস থাকলে কোনো চিহ্ন বসানোর দরকার নাই, কিন্তু মাইনাস থাকলে কিন্তু চিহ্ন অবশ্যই বসাতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রেখো। এখন দেখো, আমরা যদি মূল বিন্দু থেকে প্রথম চতুর্ভাগের এই বিন্দুটাকে যুক্ত করে দিই, তাহলে যে রেখাটা পাবো, এই রেখাটা কার কাছে বলতো? জিরোর কাছে, পায়ের কাছে, নাকি 2 পায়ের কাছে? এই রেখাটা তো অবশ্যই জিরোর কাছে। তাহলে সামনে লিখবো 0 প্লাস, তাহলে সূত্রটা কি পাবো? tan ইনভার্স y বাই x।
এখন আসো দ্বিতীয় চতুর্ভাগ। দেখো দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রেও থিটা ইকুয়াল, সামনে একটু জায়গা খালি রাখবো, লিখবো tan ইনভার্স। এখন দ্বিতীয় চতুর্ভাগে এক্স মাইনাস আর ওয়াই হচ্ছে প্লাস, তাহলে লিখবো ওয়াই বাই মাইনাস এক্স। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগের এই বিন্দুটাকে মূল বিন্দুর সাথে যুক্ত করব। এই যে রেখাটা পেলাম, এই রেখাটা কার কাছে? জিরোর কাছে, পায়ের কাছে, নাকি 2 পায়ের কাছে? দেখো তো রেখাটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা পায়ের কাছে, তাহলে সামনে লিখবো পাই। এখন উপরে ওয়াই হচ্ছে প্লাস, নিচে এক্স হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। এখন জাস্ট ওয়াই এবং এক্স এর দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দাও, তাহলে এটা দ্বিতীয় চতুর্ভাগের জন্য থিটা নির্ণয়ের সূত্র। খেয়াল করো, নেক্সট আমরা যদি তৃতীয় চতুর্ভাগে দেখি, তাহলে থিটা ইকুয়াল, একটু গ্যাপ দিয়ে আগের মতোই লিখবো tan ইনভার্স। এখন এইখানে তৃতীয় চতুর্ভাগে দেখো এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তাহলে লিখবো মাইনাস ওয়াই বাই মাইনাস এক্স। এখন যদি মূল বিন্দু থেকে আগের মতো এই বিন্দুটাকে যুক্ত করি, তাহলে দেখো এখন এই রেখাটা, এই তৃতীয় চতুর্ভাগের রেখাটা কার কাছে বলতো? এটা কি পায়ের কাছে না? তাহলে যেহেতু এটা পায়ের কাছে, সামনে আমরা লিখবো পাই। যদি জিরোর কাছে থাকতো সামনে জিরো লিখতাম, যদি 2 পায়ের কাছে থাকতো সামনে 2 পাই লিখতাম। যেহেতু এই রেখাটা পায়ের কাছে, সামনে কি লিখেছি? পাই। এখন দেখো উপরে ওয়াই মাইনাস, নিচে এক্সও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। এখন জাস্ট ওয়াই এবং এক্স এর দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দাও, এই হচ্ছে তৃতীয় চতুর্ভাগের জন্য থিটা নির্ণয়ের সূত্র। এখন আসো চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা থিটা বের করি। দেখো এই ক্ষেত্রে থিটা ইকুয়াল আমরা আগের মতো একটু গ্যাপ দিয়ে লিখবো tan ইনভার্স। এখন চতুর্থ চতুর্ভাগে দেখো এক্স পজিটিভ ওয়াই হচ্ছে নেগেটিভ, তাহলে আমরা লিখবো মাইনাস ওয়াই বাই এক্স। এখন আমরা আগের মতো মূল বিন্দুর সাথে এই বিন্দুটাকে যুক্ত করি। দেখো এইখানে যে রেখাটা আমরা পেলাম, এটা কার কাছে বলতো? 2 পাইয়ের কাছে না? তাহলে সামনে লিখবো 2 পাই। এখন দেখো উপরে ওয়াই হচ্ছে মাইনাস, নিচে এক্স হচ্ছে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। এখন ওয়াই এবং এক্স এর দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দাও, তাহলে এই চতুর্থ চতুর্ভাগের জন্য থিটা নির্ণয়ের সূত্রটা পেয়ে গেলাম। দেখো খেয়াল করো, এইখানে কিন্তু কোনো সূত্রই তোমার আসলে মুখস্থ করার দরকার নেই। জাস্ট এই ট্রিকটা যদি তুমি ফলো করো, তাহলে মুখস্থ করা ছাড়াই পরীক্ষার হলে তুমি এগুলি বসিয়ে দিতে পারবে। ঠিক আছে? মুখস্থ করে পরীক্ষা হলে বসানোটা কিন্তু আসলে পরীক্ষার প্রেশারের মধ্যে একটু টাফ হয়ে যায়। খেয়াল করো এই ক্ষেত্রে কিন্তু আমরা থিটার মান বের করেছি মূলত 0 থেকে 2 পাই এর মধ্যে, তাই না? এই যে 0 থেকে শুরু করেছিলাম, এইখান থেকে পাই হয়ে এই 2 পাই, এই পরিসীমার মধ্যে থিটার মানগুলি বের করেছি। থিটা এপসিলন 0 থেকে 2 পাই। এই পরিসীমা ছাড়াও আরেকটা পরিসীমায় থিটার মান বের করতে হয়, সেটা হচ্ছে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে। এটা কেমন? খেয়াল করো খুব মনোযোগ দিয়ে। দেখো এই বরাবর আমরা কি ধরেছিলাম? 0 ডিগ্রি, তাই না? 0। এখান থেকে যদি উপর দিয়ে আসি আমরা, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কি পাবো? প্লাস 180 ডিগ্রি, তাই না? পজিটিভ 180 ডিগ্রি মানে পাই, যেটাকে আমরা প্লাস পাইও বলতে পারি। কিন্তু যদি আমি নিচে দিয়ে মানে ঘড়ির কাঁটার দিকে যদি কোণটাকে ঘোরাতাম, তখন কি পেতাম? মাইনাস 180 ডিগ্রি, অর্থাৎ মাইনাস পাই। তাহলে দেখো যখন উপর দিয়ে আসছি তখন হচ্ছে প্লাস পাই, যখন নিচে দিয়ে আসছি তখন হচ্ছে মাইনাস পাই। এখন আমরা কি করব? এই মাইনাস পাই থেকে পাই এর মধ্যে থিটার মানগুলো বের করব। বুঝতে পারছো? আগে বের করেছিলাম 0 থেকে 2 পাই এর মধ্যে, এখন হচ্ছে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে। তাহলে দেখো এখন অ্যাঙ্গেলগুলি আমরা কিভাবে দিয়েছি। এইখানে 0, আর এই পাশে উপরে হচ্ছে পাই, নিচে হচ্ছে কি মাইনাস পাই, উপরে পাই নিচে মাইনাস পাই। 2 পাই কিন্তু এখন আর দিই নাই। এই যে দেখো আগে কিন্তু এখানে 2 পাই ছিল, ওই পাশে 2টা ছিল, এই পাশে একটা ছিল না। এখন কিন্তু ওই পাশে একটা হয়ে গেছে 0, আর এই পাশে 2টা, উপরে পাই নিচে হচ্ছে মাইনাস পাই। খেয়াল করেছো? বাস এইটুকু মনে রাখলেই হবে, উপরে পাই নিচে মাইনাস পাই আর ওই পাশে 0, এতটুকু মনে রাখতে পারলেই হবে। এখন দেখো আমরা যদি আগের মতো প্রথম চতুর্ভাগে থিটার মান বের করতে চাই, তাহলে থিটা ইকুয়াল কি লিখবো? সামনে একটু জায়গা গ্যাপ রেখে লিখবো tan ইনভার্স y বাই x, কারণ প্রথম চতুর্ভাগে x আর y দুইটাই পজিটিভ। আচ্ছা এখন মূল বিন্দুর সাথে এই প্রথম চতুর্ভাগের বিন্দুটা যোগ করে দেব, তাহলে বুঝতে পারছি যে এই রেখাটা 0-র কাছে, তাহলে সামনে লিখবো 0 প্লাস, আগের মতোই পেয়ে গেলাম tan ইনভার্স y বাই x। তাহলে এই প্রথম চতুর্ভাগের জন্য আগে যা পেয়েছি tan ইনভার্স y বাই x, এখনো কিন্তু তাই পেলাম tan ইনভার্স y বাই x। আচ্ছা ঠিক আছে, দেখি দ্বিতীয় চতুর্ভাগে কি হয়। দ্বিতীয় চতুর্ভাগেও থিটা ইকুয়াল, একটু জায়গা গ্যাপ রাখলাম, দেখলাম tan ইনভার্স। দ্বিতীয় চতুর্ভাগে x মাইনাস y প্লাস, তাহলে y বাই মাইনাস x। এখন দ্বিতীয় চতুর্ভাগের এই বিন্দুটাকে মূল বিন্দুর সাথে যুক্ত করি। এই রেখাটা কার কাছে? 0-র কাছে, পাইয়ের কাছে, নাকি মাইনাস পাইয়ের কাছে? এই রেখাটা তো পাইয়ের কাছে, তাই না? তাহলে সামনে লিখলাম পাই। এখন উপরে y হচ্ছে প্লাস, নিচে x হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। x আর y এর দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দাও, এই হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে থিটা নির্ণয়ের সূত্র। এইটাও দেখো আগেরটার সাথে মিলে গেছে, থিটা ইকুয়াল পাই মাইনাস tan ইনভার্স y বাই মাইনাস x। দেখো এটার সাথে মিলে গেছে।
এই পর্যন্ত সব ঠিকই আছে। প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ দুইটা পরিসীমার ক্ষেত্রে, অর্থাৎ -π থেকে পাই আর 0 থেকে 2π, এই দুইটা পরিসীমার জন্যই প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগ মিলে, কিন্তু 3 আর 4-এ গিয়ে দেখবা ভিন্ন হয়ে যায়। দেখো খেয়াল করো, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে থিটা ইকুয়াল আগের মতোই, একটু গ্যাপ দিয়ে লিখবো tan ইনভার্স। এখন দেখো এখানে x ও মাইনাস y ও মাইনাস, তাহলে -y/-x। এখন মূলবিন্দুর সাথে যুক্ত করি। এই রেখাটা এখন কার কাছে বলো তো? এইটা -π এর কাছে না? কেউ আবার পায়ের কাছে বললো না, পাই তো উপরে, তাই না? -π এর বেশি কাছে, তাহলে -π এর যেহেতু বেশি কাছে, তাহলে -π সামনে লিখলাম। এখন উপরেও মাইনাস, নিচেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি পাবো? প্লাস, এই প্লাস লিখলাম। এখন y এবং x এর দুই পাশে অ্যাবসলিউট বিলো চিহ্ন দিয়ে দাও। দেখো এখন তৃতীয় চতুর্ভাগের জন্য তুমি এখানে কি পেলা? -π প্লাস tan ইনভার্স -y/-x। আগে কি পেয়েছো? +π প্লাস tan ইনভার্স। তাহলে দেখো দুইটা কি ভিন্ন হয়ে গেল না তৃতীয় চতুর্ভাগের জন্য? এটা হচ্ছে +π আর এটা হচ্ছে -π। আসো এখন চতুর্থ চতুর্ভাগ, থিটা ইকুয়াল, এই ক্ষেত্রে একটু গ্যাপ দিয়ে আমরা লিখবো tan ইনভার্স। এখন চতুর্থ চতুর্ভাগে দেখো x হচ্ছে প্লাস, y হচ্ছে মাইনাস, তাহলে -y/x। এখন আমরা মূলবিন্দুর সাথে এটাকে যুক্ত করি। এই যে রেখাটা পেলাম, এই রেখাটা চতুর্থ চতুর্ভাগের এই রেখাটা কার কাছে বলো? 0-র কাছে না এটা? নাকি পাই এবং -π এর কাছে? দেখো এটা তো অনেক দূরে, বরং এই রেখাটা 0-র বেশি কাছে, তাহলে আমরা সামনে লিখবো 0। এখন উপরে হচ্ছে মাইনাস আর নিচে x হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, x এবং y এর দুই পাশে অ্যাবসলিউট বিলো চিহ্ন দিয়ে দাও। তাহলে এখন এখান থেকে 0 লেখা যে কথা না লেখা একই কথা। কি পেলাম? মাইনাস tan ইনভার্স অ্যাবসলিউট বিলো অফ -y/x। এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগের জন্য থিটা নির্ণয়ের সূত্র। দেখো এই সূত্রটা আগেরটা থেকে ডিফারেন্ট হয়ে গেছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগের জন্য কিন্তু থিটা নির্ণয়ের সূত্রগুলো এই দুই পরিসীমার ক্ষেত্রে একটু ভিন্ন হয়, কিন্তু প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য কোনো সমস্যা নেই। পরীক্ষায় তোমাকে সাধারণত পরিসীমা বলা থাকে না, ওই ক্ষেত্রে তুমি কি করবা? দুইটা পরিসীমার জন্যই থিটার মান দেখিয়ে দিবা। তো প্রথম আর দ্বিতীয় চতুর্ভাগের জন্য কিন্তু একটা মান, একই মান আসবে, সো এই ক্ষেত্রে একটা দেখালেই হবে। কিন্তু তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগের জন্য তুমি এই -π থেকে π পরিসীমায় থিটার মানও দেখায় দিবা, সাথে সাথে 0 থেকে 2π এই পরিসীমাতেও থিটার মান দেখাবা। ঠিক আছে? তাহলে খেয়াল করো, এই যে আমরা সূত্রগুলো বের করলাম, দেখো এখানে মুখস্থ করার কোনো দরকারই নাই, তুমি জাস্ট এই ট্রিকটা ফলো করবা, পরীক্ষার হলে তোমার জন্য এটা কোনো মাথা ব্যথার কারণ হবে না। আর কেউ যদি মুখস্থ রাখতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তাহলে এখন প্রথম অঙ্কটা চলো দেখি। দেখো এখানে কি বলা হচ্ছে? কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো, বিন্দুটা হচ্ছে 3√3। তাহলে কার্তেশীয় স্থানাঙ্ক xy হচ্ছে 3√3, এক্ষেত্রে x হবে 3 আর y হবে √3। আমরা ধরে নিচ্ছি পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা, তাহলে r নির্ণয়ের সূত্র হচ্ছে √x² + y²। x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে √3, এই মানগুলো এখানে বসিয়ে দিলেই এখান থেকে r সমান আমরা পাবো 2√3। এখন আসো থিটা বের করি। দেখো থিটা নির্ণয়ের জন্য আমাদেরকে খেয়াল করতে হবে যে যেহেতু এই বিন্দুটা প্রথম চতুর্ভাগের বিন্দু, প্রথম চতুর্ভাগের বিন্দুর জন্য 0 থেকে 2π আর -π থেকে π এই দুইটা পরিসীমা কিন্তু সেম রেজাল্ট দেবে। এটা প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগ, এই দুইটা চতুর্ভাগের জন্য কিন্তু দুইটা পরিসীমা একই রেজাল্ট দেয়। সুতরাং এখানে তুমি যে কোনো একটা পরিসীমা ব্যবহার করলেই হবে। তো আমরা 0 থেকে 2π এটাই ব্যবহার করছি। দেখো প্রথমে আমি কি লিখবো? থিটা ইকুয়াল, একটু গ্যাপ রেখে লিখবো tan ইনভার্স। এখানে y কত? √3 আর x কত? 3, তাহলে √3/3। এখন আমি মূল বিন্দুর সাথে এই বিন্দুকে যুক্ত করি। এই রেখাটা কার কাছে? 0-র কাছে, সামনে লিখলাম 0+। তাহলে এখান থেকে কি পাবো? tan ইনভার্স √3/3। √3 আর 3 কাটাকাটি করলে 1/√3 থাকবে। এখন tan ইনভার্স 1/√3 মানে কত? 30 ডিগ্রি, তাই না? আচ্ছা 30 ডিগ্রি মানেই তো π/6। π মানে 180, 180 কে 6 দিয়ে ভাগ করলে কি 30 পাওয়া যাবে না? তার মানে π/6 হচ্ছে 30 ডিগ্রি, তাই? তাহলে tan ইনভার্স 1/√3 পেলাম π/6। তাহলে দেখো r পেয়েছি 2√3 আর থিটা পেয়েছি π/6, সো পোলার স্থানাঙ্ক হচ্ছে r থিটা, মানে হচ্ছে 2√3 π/6। এখন এই অঙ্কটা কিন্তু সেম, এই অঙ্কে 4-3 বিন্দুর কথা বলা হয়েছে, এটাও প্রথম চতুর্ভাগের বিন্দু। সো এই অঙ্কটা তুমি করে ফেলো এবং এই আনসারটা তুমি মিলিয়ে নাও, ঠিক আছে? এবার এই অঙ্কে দেখো যে বিন্দুটা দেওয়া আছে সেই বিন্দুটা হচ্ছে -1√3, তাহলে এই ক্ষেত্রে x হচ্ছে -1 আর y হচ্ছে √3। তাহলে r এর মান বের করার সময় r = x² + y², এই সূত্রে x এর জায়গায় বসাবো -1 আর y এর জায়গায় বসাবো √3, তাহলে r এর মান আমরা পাবো 2। এখন থিটার মান, আচ্ছা থিটার মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে বিন্দুটা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে, তো দ্বিতীয় এবং প্রথম চতুর্ভাগে দুইটা চতুর্ভাগেই 0 থেকে 2π আর -π থেকে π এই দুইটা পরিসীমায় কিন্তু সেম রেজাল্ট দেয়। সো আগের মতোই আমরা শুধু 0 থেকে 2π দিয়ে কাজটা করে ফেলবো, তাহলেই হবে।
এক্ষেত্রে আমরা অবশ্যই লিখবো থিটা ইকুয়াল, একটু গ্যাপ দিব, লিখবো ট্যান ইনভার্স। এখন এই ক্ষেত্রে ওয়াই কত, √3, আর এক্স হচ্ছে -1। এখন স্যার আমরা মূল বিন্দুর সাথে এই বিন্দুটাকে যুক্ত করি, তাহলে এই রেখাটা কার কাছে, পাইয়ের কাছে, তাহলে সামনে লিখবো পাই। এখন উপরে √3 হচ্ছে প্লাস, নিচে 1 হচ্ছে মাইনাস, প্লাসে মাইনাসে সামনে আসবে মাইনাস, দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিব, বাস আমাদের সূত্র হয়ে গেল। দেখো এই সূত্রটাই কিন্তু এটাই আমরা লিখেছি, তাই না? এখন এই অ্যাবসলিউট ভ্যালু চিহ্নের ভিতরে আমরা খেয়াল করি √3/-1 মানে -√3। এখন যদি আমরা অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন তুলে দিই তাহলে কি পাবো, +√3, তাই না? তাহলে tan ইনভার্স √3 এর মান কত, π/3 না? আচ্ছা, tan ইনভার্স √3 মানে কত, 60 ডিগ্রি, এটা তো আমরা সবাই বুঝি, আর 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। তাহলে এখন পাই থেকে π/3 কে মাইনাস করো, পেয়ে যাবে 2π/3। তাহলে আমাদের পোলার স্থানাঙ্ক কত হলো, আর এর মান হচ্ছে 2, আর থিটার মান হচ্ছে 2π/3, 2π/3। এবার এই অঙ্কটা দেখো, এখানে কিন্তু আমাদের বিন্দুটা হচ্ছে -4, যেখানে x হবে -4, y ও -4। এই ক্ষেত্রে আমরা আর এর মান বের করার ক্ষেত্রে খুব ইজি, সেটা হচ্ছে √x² + y², x এর মান -4, y এর মান -4 বসালেই পাবো 4√2। সো এইটা তো স্যার সবসময় ইজি লাগে, তাই না? সমস্যা হচ্ছে থিটা। এখন এই বিন্দুটা কোন চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে, আর তৃতীয় চতুর্ভাগের জন্য কিন্তু 0 থেকে 2π এই পরিসীমা আর -π থেকে π এই পরিসীমা কিন্তু ভিন্ন ভিন্ন রেজাল্ট দেবে, তাই না? আমার পরামর্শ থাকবে তুমি দুইটাই বের করে দিবা, তাহলে টেনশন ফ্রি থাকা যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? দেখো, থিটা যদি 0 থেকে 2π এর মধ্যে থাকে তখন আমরা এই চিত্রটা আঁকবো। তো এই ক্ষেত্রে আমরা আগের মতো প্রথমে কি লিখবো, থিটা ইকুয়াল, একটু গ্যাপ রেখে তারপর লিখবো ট্যান ইনভার্স। এই ক্ষেত্রে আমার দেখো x এবং y দুইটাই -4, তাহলে -4/-4। এখন এই সামনের জায়গায় কি বসাবো, আমরা প্রথমে মূল বিন্দু থেকে বিন্দুটা যুক্ত করব। এই যে রেখাটা কার কাছে, পাইয়ের কাছে, তাহলে সামনে বসাবো পাই। এখন উপরে মাইনাস, নিচে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। এবার আমরা এই অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দেই, তাহলে এই সূত্রটা হয়ে গেল পাই প্লাস ট্যান ইনভার্স -4/-4। এই যে দেখো, এই সূত্রটাই আমরা এখানে ডাইরেক্ট লিখে দিয়েছি। এখন -4/-4 মানে কত, 1। অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন উঠিয়ে দিলাম, তাহলে ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 মানে কত, π/4 মানে 45 ডিগ্রি। এটার মানে কত, 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানেই হচ্ছে π/4। তাহলে পাই প্লাস π/4 মানে 5π/4। এটা হচ্ছে 0 থেকে 2π এই পরিসীমার মধ্যে থিটার মান। এখন আসো -π থেকে π এই পরিসীমার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেও আমাদের সূত্রটা আমরা বসাই, থিটা ইকুয়াল, একটু জায়গা গ্যাপ রাখবো, ট্যান ইনভার্স আগের মতোই -4/-4। এখন এই ক্ষেত্রে আমরা যদি মূল বিন্দুর সাথে এই বিন্দুটাকে যুক্ত করি, তাহলে এই রেখাটা এখন কার কাছে বলতো, -π এর কাছে না? তাহলে সামনে লিখবো -π। এখন উপরেও মাইনাস, নিচেও মাইনাস, মাইনাসে মাইনাস হবে প্লাস, আর অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন তো আমরা দুই পাশে দিয়েই দিব। দেখো এই সূত্রটাই আমরা এখানে লিখেছি। এখন -4 আগের মতোই 1 হয়ে যাবে। tan ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি মানে π/4, আর -π আর +π/4 ক্যালকুলেশন করলে কত পাবো, -3π/4। দেখো এই যে এখানে কিন্তু ভিন্ন হয়ে গেল, এই থিটার মান আর এই থিটার মান দুই রকম মান পেয়ে গেলাম আমরা। তাহলে এখন কি করব, এখন পোলার স্থানাঙ্ক আসবে দুইটা, আর এর মান কিন্তু উভয় ক্ষেত্রে সেম, 4√2। তাহলে 4√2 লিখবো, এরপরে প্রথম লিখবো 5π/4, আবার 4√2 লিখবো -3π/4। এই দুইটা পোলার স্থানাঙ্ক। এখন এই অঙ্কে আমাদের বিন্দুটা হচ্ছে 5 - 5, তাহলে x হচ্ছে 5 আর y হচ্ছে -5। এখান থেকে r এর মান আমরা খুব সহজেই বের করতে পারবো, x আর y এর জায়গায় 5 আর -5 বসালেই পাবো 5√2। সমস্যা হচ্ছে থিটা। দেখো থিটা এই দুইটা পরিসীমায় দুইটা মান দিবে, কেন? কারণ এই বিন্দুটা কিন্তু স্যার চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, আর তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগের বিন্দুর জন্য 0 থেকে 2π এবং -π থেকে π এই দুইটা পরিসীমার মান কিন্তু ভিন্ন আসে, তাই না? তো এখন আমরা প্রথম 0 থেকে 2π পরিসীমায় যখন মান বের করব, আগের মতোই লিখবো থিটা ইকুয়াল, একটু গ্যাপ রেখে লিখবো tan ইনভার্স, প্রথমে y, এখানে y কত, -5, আর x কত, 5। এখন আমরা মূল বিন্দুর সাথে এই বিন্দুকে যুক্ত করি, এই রেখাটা কার কাছে, 2π এর কাছে, তাহলে সামনে লিখবো 2π, উপরে মাইনাস, নিচে প্লাস, তাহলে সামনে আসবে মাইনাস। অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন দিয়ে দিলেই দেখো আমরা সূত্রটা পেয়ে গেলাম। এই সূত্রটা এখানে বসিয়েছি আমরা, -5 আর 5, এখান থেকে পাবো -1, অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন উঠিয়ে দিলে পাবো +1। tan ইনভার্স 1 মানে কত, 45 ডিগ্রি, আর 45 ডিগ্রি মানে হচ্ছে π/4। 2π থেকে π/4 মাইনাস করলে পাবো 7π/4। এখন আসো আমরা এই -π থেকে π এই পরিসীমার মধ্যে কাজ করি। এখানেও লিখবো থিটা ইকুয়াল, একটু গ্যাপ দিয়ে লিখবো tan ইনভার্স। এখন উপরে কি আছে, এই ক্ষেত্রে উপরে হবে y মানে -5, আর নিচে হবে x মানে 5। মূল বিন্দুর সাথে যুক্ত করি,
এই রেখাটা কার কাছে? জিরোর কাছে, সামনে হবে জিরো, উপরে মাইনাস নিচে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, দুই পাশে অ্যাবসলিউট ভ্যালু চিহ্ন। তাহলে আমরা এখান থেকে কি পাবো? মাইনাস ট্যান ইনভার্স মাইনাস 5/5। এই যে দেখো মাইনাস ট্যান ইনভার্স মাইনাস 5/5, কাটাকাটি করলে -1 আগের মতোই মাইনাস ট্যান ইনভার্স 1। এখন ট্যান ইনভার্স 1 মানে কত? π/4। তাহলে আমরা কত পাবো? -π/4। তাহলে দেখো একটা থেকে পেলাম 7π/4, আরেকটা থেকে পেলাম -π/4। দেখো এই ক্ষেত্রে পোলার স্থানাঙ্ক দুইটা হবে। আর এর মান ফিক্স 5/2, আর এর মান উভয় ক্ষেত্রে 5/2, কিন্তু থিটার মান একবার হবে 7π/4 আর একবার হবে -π/4। ওকে, এখন চলো আমরা সেই প্রথম চিত্রটাতে ফেরত যাই। দেখো এখানে এই যে OPM, এটা একটু সমকোণী ত্রিভুজ ছিল, তাই না? এই সমকোণী ত্রিভুজে আর হচ্ছে অতিভুজ, এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে লম্ব। এখান থেকে আমরা পেয়েছিলাম আর ইকুয়াল √x² প্লাস y²। এখন খেয়াল করো cos থিটা মানে কি? ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে r, তাহলে আমরা কি পাচ্ছি? x ইকুয়াল r cos থিটা। আচ্ছা sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে y, অতিভুজ হচ্ছে r, তাহলে y সমান কি পাবো? r sin থিটা। তাহলে এখান থেকে কিন্তু আমরা তিনটা সূত্র পেলাম। আর ইকুয়াল √x² প্লাস y², এটা আগেই ছিল। এখন কি পেলাম? x ইকুয়াল r cos থিটা, y ইকুয়াল r sin থিটা। এইগুলি ব্যবহার করে এখন আমরা এই অঙ্কটা সলভ করব। এখানে বলা হচ্ছে যে এই সমীকরণটাকে পোলার আকারে প্রকাশ করার জন্য, এটি কিন্তু একটা কার্তেশীয় সমীকরণ। কিভাবে বুঝবো? কারণ কার্তেশীয় সমীকরণে শুধু x এবং y থাকবে, আর পোলার সমীকরণে কি থাকবে? r এবং থিটা। তাহলে আমাদেরকে এই কার্তেশীয় সমীকরণটাকে পোলার আকারে নিতে হবে। আমরা সমীকরণটা লিখে ফেললাম। এখন খেয়াল করো, আর ইকুয়াল আমরা কি জানি? √x² প্লাস y²। তাহলে r² সমান কি লিখতে পারি? x² প্লাস y²। সো আমরা এই যে x² প্লাস y² এই জায়গায় সরাসরি r² বসিয়ে দিব। এখন আসো 3y, তো y মানে কি? y মানে হচ্ছে r sin থিটা। তাহলে 3 এর সাথে কি হবে? y এর জায়গায় কি আসবে? r sin থিটা। তাহলে দেখো তো এই যে সমীকরণটা, এটা কি পোলার আকারে চলে আসলো না? এখানে কি কি আছে? আর আছে আর থিটা আছে, এখানে কিন্তু কোনো xy নাই, তাই না? সো এইটা হচ্ছে আমাদের সেই পোলার সমীকরণ। এখন এই অঙ্কটা খেয়াল করো, এটা আগেরটার পুরো বিপরীত। এখানে পোলার আকার দেয়া আছে, তোমাকে কার্তেশীয় সমীকরণে প্রকাশ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটের ভিতরে গুণ দিয়ে দিলাম, তাহলে পাবো r প্লাস r cos থিটা ইকুয়াল টু, এখন r cos থিটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, তাহলে r ইকুয়াল আমরা পাবো 2 মাইনাস r cos থিটা। এখন খেয়াল করো, r মানে আমরা জানি √x² প্লাস y²। সো r এর জায়গায় আমরা বসাবো √x² প্লাস y²। r cos থিটা কি? দেখো x ইকুয়াল r cos থিটা, তাহলে r cos থিটার জায়গায় আমরা বসিয়ে দিব x। সো আমরা পেয়ে গেলাম √x² প্লাস y² ইকুয়াল 2 মাইনাস x। এখন এই √কে তোলার জন্য আমরা উভয় পাশে স্কয়ার করব, তাহলে পাবো x² প্লাস y² ইকুয়াল 2 মাইনাস x হোল স্কয়ার। এখন এই হোল স্কয়ারটাকে ভেঙে ফেলি, তাহলে পাবো 4 মাইনাস 4x প্লাস x²। এখন দেখো উভয় পাশে যদি x² আর x² আমরা কেটে ফেলি, তাহলে কি পাবো? y² ইকুয়াল 4 মাইনাস 4x। এখন 4 যদি এখান থেকে কমন নেই, তাহলে হবে y² ইকুয়াল 4 ইন্টু 1 মাইনাস x। এটাই হচ্ছে কার্তেশীয় আকার। কেন? কারণ এখানে শুধুমাত্র x এবং y আছে, তাই না? আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগেছে। তোমাদের মতামত কমেন্টে জানাও এবং ফ্রেন্ড ও জুনিয়রদের মাঝে শেয়ার করো। মোস্ট ইম্পর্টেন্ট সিকিউ সিরিজের পরবর্তী যে ক্লাসগুলি আসবে সেগুলো পেতে আমাদের সাথেই যুক্ত থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।